টানা ৩ মাস ধরে মূল্যস্ফীতি ৯% বেশি, চাপে সীমিত আয়ের মানুষ। ফেল করা শিক্ষার্থীদের পাশ করাতে এনবিআরের সাবেক চেয়ারম্যানের চাপ, ক্ষমতার প্রভাবে স্থগিত করলেন সিএনএফ নিয়োগের পরীক্ষাও। লোডশেডিংয়ের পরিমাণ কমেছে, দাবি বিদ্যুৎ মন্ত্রীর। প্রস্তুত নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলের খসড়া। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এর স্বাগত। আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। টানা ৩ মাস ধরে ৯% বেশি দেশের মূল্যস্ফীতি, যদিও গত মাসের তুলনায় খানিকটা কমে সদ্য শেষ হওয়া জুন মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.16%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সোমবার এই তথ্য তুলে ধরে। বিবিএসের হিসাব অনুসারে গত জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮.৬০%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯.৬১%। গ্রাম শহর নির্বিশেষে সার্বিক মূল্যস্ফীতি এখন ৯%-এর বেশি। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮.৬৮%। গত মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯.৪২%, যা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের পরে অর্থাৎ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিএনএফ এজেন্ট নিয়োগের পরীক্ষায় অকৃতকার্য ১১০ প্রার্থীকে পাশ করাতে চাপ প্রয়োগ করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদ্য বিদায়ী চেয়ারম্যান আব্দুর রহমান খান। পরীক্ষা কমিটি তা উপেক্ষা করলে পুরো পরীক্ষাই স্থগিত করে দেন তিনি। শুধু তাই নয়, পরীক্ষা পদ্ধতিকে অস্বচ্ছ আখ্যায়িত করে ক্যারিয়ারের শেষ কর্মদিবসে এসে আস্থাভাজনদের দিয়ে তদন্ত কমিটিও গঠন করে দিয়ে যান তিনি। এমন পদক্ষেপে সুশাসনের জন্য অন্তরায় বলছেন বিশেষজ্ঞরা। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। শতভাগ অটোমেশন না হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের বিভিন্ন দপ্তরে সেবা পেতে পদে পদে ভোগান্তির অভিযোগ বেশ পুরনো। এসব অভিযোগ আমলে নিয়ে হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপের অভাব বরাবরই। এরই মধ্যে সিএনএফ এজেন্ট নিয়োগ নিয়ে দেখা গেল অনিয়মের নতুন ধারা। ঘটনা শুরু মাস 4 আগে। সিএনএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা অনুযায়ী প্রথমবারের মতো সিএনএফ নিয়োগে সার্কুলার দেয় কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি। যাচাই বাছাই শেষে অযোগ্য প্রার্থীদের আবেদনের ত্রুটি উল্লেখ করে পুরো তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আর শর্ত পূরণ করা প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত 16 মে। ২৯87 জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন 2521 জন। 80 নম্বরের লিখিত পরীক্ষায় 40 বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হন মাত্র 210 জন। লিখিত পরীক্ষার রাতেই উত্তীর্ণ 210 জনের তালিকা সহ প্রতিবেদন তৈরি করে কমিটির 6 সদস্য সই করেন। বিধি অনুযায়ী পরের দিনই ফল প্রকাশ হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক চাপের কথা বলে এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খান 110 জনের একটি আলাদা তালিকা ধরিয়ে দেন পরীক্ষা কমিটিকে। চাপ প্রয়োগ করেন উত্তীর্ণদের তালিকায় তাদের নাম যোগ করার। তালিকায় এমন পরীক্ষার্থীর নামও ছিল যারা লিখিত পরীক্ষায় 10 নম্বরেরও কম পেয়েছেন। আইনের বাইরে কোনো কাজ করতে চায়নি নিয়োগ কমিটি। তখন ক্ষমতার অপব্যবহার করে লিখিত পরীক্ষার ফল আটকে রাখার নির্দেশ দেন সেই সময় চেয়ারম্যান। জুনিয়র অফিসাররা এনবিআরের চেয়ারম্যানের চাপকে অগ্রাহ্য করেছে, এটা যদি সত্যি হয় খুবই ভালো লক্ষণ, খুবই ভালো লক্ষণ। কিন্তু যদি তা সত্য না হয় তাহলে তো একেবারেই সর্বনাশ, যে তারা চেয়ারম্যানের নির্দেশও মানে নাই, সঠিক কাজও করে নাই। সেটাও যদি হয় তাহলে তো এটার ভবিষ্যৎ খুবই খারাপ। বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশের পর তৈরি হয় আলোচনা সমালোচনা। পরীক্ষার 2 সপ্তাহ পর গত 1 জুন কর্তৃপক্ষ বাধ্য হয়ে 210 জন উত্তীর্ণ পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করে। বিধিমালা অনুযায়ী 24 জুনের মধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্ন করার বাধ্যবাধকতা ছিল, কিন্তু তা স্থগিত রাখার জন্য চেয়ারম্যানের পক্ষ থেকে চাপ দেওয়া হয়। সেই অনৈতিক চাপ উপেক্ষা করে কাস্টমস একাডেমি গত 17 জুন মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। ক্ষুব্ধ হয়ে পরের দিনই এনবিআরের সেই সময়ের চেয়ারম্যান পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। যোগ্য মানুষ আসছে না, তাহলে অযোগ্য ব্যক্তিরা এখানে আপনার ঢুকছে এবং তাদের কাছ থেকে সেই পারফরমেন্স, সেই ইন্টিগ্রিটি ইত্যাদি যেগুলো বলে সেইটা তো পাওয়া যাবে না। সুতরাং কোয়ালিটি ডিটোরিয়েট করছে। এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বিভাগের একজন প্রভাবশালী মন্ত্রীর নাম ব্যবহার করেন আব্দুর রহমান খান।
চেয়ারম্যান হিসেবে অন্তত আরও 1 বছর চুক্তিতে থাকার আশায় তিনি সেই রাজনৈতিক তদবির রাখতে বেপরোয়া হয়ে ওঠেন। কিন্তু বিষয়টি বিধিসম্মত না হওয়ায় বাদ সাধে একাডেমি। পরে চাকরি জীবনের শেষ কর্মদিবসে কথিত অনিয়মের অজুহাত দেখিয়ে তদন্ত কমিটি গঠন করে দেন তিনি। 3 সদস্যের কমিটিতে আহ্বায়ক ও সদস্য হিসেবে রয়েছেন তার নিজ বলয়ের কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ রইসউদ্দিন খান ও তফসির উদ্দিন। 2024 সালের আগস্টের পর রাজস্ব খাতে সংস্কারে সবচেয়ে সক্রিয় ছিলেন এনবিআরের সদ্যবিদায়ী এই চেয়ারম্যান। নিজের পদ টিকিয়ে রাখতে প্রশাসন ক্যাডারের সাথে তাল মিলিয়ে প্রতিপক্ষ বানিয়েছেন ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের। আওয়ামী লীগ সরকারের সচিব হিসেবে নিয়োগ পেয়েও বেশ আয়েসেই পার করেছেন অন্তর্বর্তী সরকারের আমল। চুক্তিভিত্তিক নিয়োগ পেতে তদবির করেছেন বিএনপি সরকারের আমলেও। সিএনএফ এজেন্ট নিয়োগ নিয়ে এনবিআরের সদ্য বিদায়ী চেয়ারম্যানের রেখে যাওয়া বিতর্কিত ও আইনের লঙ্ঘন করা ধারা তার আস্থাভাজন কর্মকর্তারা কিভাবে সামনে টেনে নেন, সেই সাথে রাজস্ব খাতে সুশাসন নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে চেয়ারে বসা নতুন চেয়ারম্যানই বা এটাকে কিভাবে দেখেন, সেটি এখন দেখার বিষয়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। লোডশেডিং আগের তুলনায় অনেকটাই কমে এসেছে এমন দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ক্যাবের সেমিনারে তিনি আরও দাবি করেন, গরমে ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এই মাসে বিদ্যুতের বিল বেশি আসছে। আর ভুতুড়ে বিল নিয়ে গ্রাহকদের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। দিনভর ভ্যাপসা গরম, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং বিড়ম্বনা। গ্রামাঞ্চলের মানুষের দুর্ভোগ যেন সীমা ছাড়াচ্ছে। এর উপর আছে বিদ্যুতের বাড়তি বিলের অভিযোগও। তারপরও বিষয়টি নিয়ে তুষ্ট সরকার। আর তা উঠে এলো খোদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর বক্তব্যে। বিদ্যুৎ বেশি ইউজ করার জন্য স্ল্যাব চেঞ্জ হয়ে গেছে, বিল বেড়ে গেছে, সেগুলা নিয়ে কমপ্লেন করতেছে। ক্যাবের সেমিনারে জোর গলায় জানালেন, আগের তুলনায় লোডশেডিং অনেকাংশেই কমে এসেছে। আর অদ্ভুত ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে আসা অভিযোগ খতিয়ে দেখতে দেওয়া হয়েছে নির্দেশনাও। নাই বলি নাই তো আমি, এখন আছে, কম আছে, তার কারণও আছে। তার কারণ হচ্ছিল যে আমরা শতভাগ বিদ্যুতায়ন করতে যে অপরিকল্পিত যে লাইনগুলো করেছি, যখন আমরা লোডটা বেশি দিতে যাই ওই লাইনগুলো ট্রিপ করে। গ্রামে গঞ্জে যে বিদ্যুতের যে লোডশেডিংটা হচ্ছে, এটা মোস্টলি টেকনিক্যাল কারণ, আমার বিদ্যুতের শর্টেজের জন্য না। তো এটা আমরা ঠিক করার চেষ্টা করছি। সরকারের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের কৌশলপত্রের খসড়া বেশ সমৃদ্ধ হলেও আরও গ্রাহকবান্ধব নীতি যুক্ত করতে আহ্বান জানায় ক্যাব। এ যাবৎ সৌর বিদ্যুৎ ক্রয় করতে যে সরকারকে লস দিতে হয়েছে, ভর্তুকি দিতে হয়েছে, এখন সৌর বিদ্যুৎ বেঞ্চমার্ক প্রাইস 7.5 টাকা যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে ইউটিলিটিগুলো যারা বিদ্যুৎ উৎপাদন করবে তাদের 3 টাকা পর্যন্ত রুপটপে লাভ হতে পারে। তাড়াহুড়ো না করে সব পক্ষের মতামতের ভিত্তিতে কৌশলপত্র তৈরির দাবিও জানানো হয়। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ জানাতে হটলাইন নম্বরে যোগাযোগ করতে না পারার অভিযোগ ভিত্তিহীন, একথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আর সংবাদ সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রীর মন্তব্য, আওয়ামী লীগের ভুল নীতির খেসারত দিচ্ছে বিদ্যুৎ খাত। গরমকালে এমনিতেই লোডশেডে নাকাল থাকে জনজীবন, বিশেষত গ্রামাঞ্চলে, মফস্বলে। তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে ভুতুড়ে বিল। সংকট নিরসনে জরুরি হটলাইন নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেয় সরকার। দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহকদের এই দুর্ভোগ নিয়ে সংবাদ সম্মেলনে আসে বিদ্যুৎ বিভাগ। এ সময় বিদ্যুৎ সচিব বলেন, অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে 2-1টি যান্ত্রিক ভুল পেলেও মূল কারণ নতুন ট্যারিফ বা বাড়তি দাম বাড়ানো। বিদ্যুতের ব্যবহার বাড়াও একটি অন্যতম কারণ, আমরা আগেই বলেছি। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ব্যবহারের পরিমাপ বাড়ালে উচ্চতর স্ল্যাবে যাওয়া একটি বিষয়। এ সময় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের ভোগান্তি বন্ধ করতে না পারার ব্যর্থতা স্বীকার করে নেন। আর পিডিবি চেয়ারম্যান বলেন, সিস্টেম জটিলতায় কোথাও কোথাও বিদ্যুৎ বিতরণে সমস্যা হচ্ছে। যে বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির সময় লাইন বন্ধ করতে হয়, তার ছিঁড়ে পড়ে এলাকার মানুষ জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে আমরা খুব খারাপ পজিশনে আছি তা বলবো না, আমাদের একমাত্র 2টা জায়গা আছে, গাজীপুর করবে এলাকা, ময়মনসিংহ এলাকা।
প্রতিমন্ত্রী বলেন, ক্যাপাসিটি চার্জের ঘানি টানা কমাতে চুক্তি পুনর্বিবেচনা করা হচ্ছে, কোনোটির সাথে পুনর্নির্ধারণ করা হচ্ছে ট্যারিফ। আমরা তাদের সাথে আলোচনা করছি এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। আমরা গত মাসেও আমাদের সেক্রেটারি মহোদয় বেশ কিছু ক্ষেত্রে আমরা ট্যারিফ রিভাইজ করেছি। 5 লক্ষ। আরেক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতের দুরবস্থার জন্য দায়ী আওয়ামী ভুল নীতি। যে আর্থিক অব্যবস্থার সৃষ্টি করে গেছে গত সরকার, সেই আর্থিক অব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। বলেন, বিদ্যুৎ বিলের সব অভিযোগই গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এগুলো আমরা চেষ্টা করছি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। 2030 সালের ভেতর নবায়নযোগ্য উৎস থেকে মোট বিদ্যুতের 20% উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের, যার 95% আসবে সৌর বিদ্যুৎ থেকে। আর এই লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলের খসড়া করেছে সরকার। চূড়ান্ত অনুমোদন হবে 7 জুলাই। বিশ্লেষকরা বলছেন, উচ্চাভিলাষী নীতি হলেও বাস্তবায়ন করা গেলে বৈপ্লবিক পরিবর্তন আসবে জ্বালানি খাতে। ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল গ্রামীণ জনপদ। দিনের বেশিরভাগ সময়ই মেলে না প্রয়োজনীয় বিদ্যুৎ, এতে বিপর্যস্ত জনজীবন। দৈনিক 2 ফিট 3 ফিট কারেন্ট যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাহে, তাতে আমাদের খুবই কষ্ট হয়। রাত্র 3-4 ঘন্টা লাগে, যে দিনে তো থাকেই নয়, তাহলে মিল না চললে তো ধরেন হলো আমাকে ইনকাম নাই। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ প্রায় 18,000 মেগাওয়াট। প্রতি বছর 6% বৃদ্ধি ধরলে 2030 সালে সর্বোচ্চ চাহিদা গিয়ে দাঁড়াবে 24,000 মেগাওয়াটে। জ্বালানি সংকট, বাড়তি ব্যয় সহ নানা কারণেই জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক বিদ্যুতের ওপর ভরসা কমাতে চায় সরকার। নজর দেওয়া হচ্ছে তাই নবায়নযোগ্য জ্বালানিতে। এ খাত থেকে আগামী 5 বছরের মধ্যে চাহিদার 20% যোগানের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। এরই মধ্যে 5 বছর মেয়াদী নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র তৈরি করেছে বিদ্যুৎ বিভাগ। সব ঠিক থাকলে এ খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে 10,450 মেগাওয়াট বিদ্যুৎ। একদিকে আগে কিছু কনফিউশনও ছিল যে নবায়নযোগ্য জ্বালানির যে 20% কথা বলা হচ্ছে, এটা কি যেটা মেগাওয়াটে সেটা, নাকি মানে চাহিদার অংশ হিসেবে এটা কি গিগাওয়াট আওয়ারে, এটা একটা কনফিউশন ছিল। তো এখানে তারা ক্লিয়ার করেছে যে 2030 সালে বিদ্যুতের সর্বমোট চাহিদা কত হবে ইন গিগাওয়াট আওয়ার। লক্ষ্যমাত্রার অন্তত 95% আসবে ছাদ ও ভূমিভিত্তিক সৌর প্রকল্প থেকে। খসড়া বলছে, নতুন আবাসিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানসমূহের ভবনের ছাদের 30 থেকে 70% এলাকায় সৌর প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা হবে। তাই সরঞ্জামের উপর আমদানি শুল্ক কমিয়ে করা হয়েছে মাত্র 1%। রয়েছে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিশেষ ফান্ড গঠন সহ বিনিয়োগকারীদের আর্থিক নিরাপত্তার ব্যবস্থাও। গত কয়েক বছরের যদি আমরা রেকর্ড দেখি, আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু সিগনিফিকেন্টলি বাড়ছে না, বা মোটামুটি এক জায়গায় স্থবির হয়ে আছে। কাজেই ইনভেস্টর যারা আছে তাদের কনসার্নটাও দেখতে হবে। যেমন 1-2 বছর আগে প্রকল্প বাতিল হয়েছিল, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনাগুলো না ঘটে। দেশে 16 লাখ ডিজেল এবং বিদ্যুৎ চালিত সেচ পাম্প রয়েছে। পর্যায়ক্রমে সেসবকেও সৌর বিদ্যুৎ চালিত পাম্পে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল বেসরকারি খাতের ঢাকা ব্যাংক। এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস জুমের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। আব্দুল হাই সরকার তার বক্তব্যে সুশাসন নিশ্চিতের অঙ্গীকার পুনরায় তুলে ধরেন। এই ছিল মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর রাতের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।